গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ব্লগার সুরিয়া। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। তো আমার পেছনে যে এই লেজেন্ডারি মেশিনটা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় না এই মেশিনটা কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। তো আজকের ব্লগটা হলো শুড ইউ বাই দিস পালসার 220 বাইক ইন 2026 অর নট, অর ইজ দিস বাইক স্টিল ওয়ার্থ ইন 2026 অর নট। বিকজ আমি পারচেস করেছিলাম এই গাড়িটা 2016-এ। তো 2016 থেকে 2026 অ্যারাউন্ড 10 ইয়ার্স হয়ে গেছে গাড়িটা, মানে হয়ে যাবে এরপরে আর 2 মাস হলেই 10 ইয়ার্স হয়ে যাবে। তো এই 10 ইয়ার্সে আমি কী কী ফেস করেছি, প্রোস কনস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমি সব কিছু তোমাদের শেয়ার করব এই ব্লগটাতে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, জাস্ট লেটস বিগিন দ্য রিভিউ অফ দিস বাইক। তো আমি যে বাইকটা ওন করছি সেই বাইকটা হচ্ছে BS3 মডেল, কারণ 2016-এ তখন BS3 মডেল ছিল, আর BS3 মডেলে পালসার 220-তে সিলভার কালারের এক্সস্ট দিত। তারপর BS4 মডেল থেকে এই এক্সস্টটা হচ্ছে ব্ল্যাক করে দিয়েছে। এখন BS6 BS7-এ সব কিন্তু ব্ল্যাক এক্সস্টই দিচ্ছে, কিন্তু এই সিলভার কালার এক্সস্টটাই আমার বেশি ভালো লাগে। তো প্রথমেই যেটা আমাকে বলতে হয় গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান। তো ইঞ্জিন স্পেসিফিকেশান নতুন করে কিছু বলার নেই, তোমরা গুগল করলে সব দেখে নিতেই পারবে। তাও আমি ব্রিফলি তোমাদের ডেসক্রাইব করে দিচ্ছি। ইঞ্জিন স্পেসিফিকেশান থেকে বলতে গেলে বাজাজ 220 পালসার 220-তে 220cc অয়েল কুল টেকনোলজি, আর 20.9 bhp অফ পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার যেটা প্রডিউস করে হচ্ছে 8500 RPM, আর 18.55 নিউটন মিটার অফ টর্ক, যেটা হচ্ছে 7000 RPM-এ পুরো ম্যাক্সিমাম পাওয়ারটা জেনারেট করে। আর অয়েল কুল টেকনোলজি দেখে নাও, এখানে অয়েল কুল টেকনোলজি লেখা আছে। আর 5 স্পিড ট্রান্সমিশন, 5 স্পিড গিয়ার ট্রান্সমিশন। তো আমি যেখানে যেখানে লং রাইড করেছি এই বাইকটা নিয়ে, এমন ইঞ্জিন থেকে কোনো ল্যাগ আমি পাইনি, কারণ আমি ম্যাক্সিমাম হচ্ছে পিলিয়ন নিয়েই রাইড করেছি, 99% পিলিয়ন নিয়ে রাইড করেছি উইথ লাগেজ। তো আমার কোনো অংশে ল্যাগ ফিল করেনি। তো এই গাড়িটার ইঞ্জিন স্পেসিফিকেশন থেকে বলতে গেলে মাইলেজ দেওয়া হচ্ছে হাই রোডে, হচ্ছে তোমরা যদি ডিসেন্ট রাইড করো তো হাই রোডে মোটামুটি 45 kmpl তোমরা মাইলেজ পেয়ে যাবে যদি ঠিকঠাক রাইড করো। আর যদি খুবই হাইপার রাইড করো তাহলে 35 to 38 kmpl তোমরা মাইলেজ পেয়ে যাবে। সো যেটা আমি তোমাদের বললাম, ইঞ্জিন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আমি দার্জিলিংয়ের মতো স্টিপ পাহাড়ে উঠেছি উইথ পিলিয়ন উইথ লাগেজ। তো সেখানে আমার কোনো ল্যাগ ফিল করেনি, আর খুবই স্টিপ রোড দিয়ে উঠেছি। আর আমি পুরীও গেছি এই গাড়িটা নিয়েই লং রাইড করেছি, পুরী দারিংবাড়ি গেছি। তো ওখানেও আমার কোনো অসুবিধা হয়নি। আর দার্জিলিং থেকে আসার পথে আমি অ্যাট এ স্ট্রেচ 111 কিলোমিটার আমি দাঁড়িয়ে, মানে না দাঁড়িয়ে আমি এসছি। তো ওখানেও কোনো আমার ল্যাগ ফিল করেনি, মনে হয়নি কোনো অংশে যে ইঞ্জিনটা এক্সস্ট হয়ে গেছে, আমার একটু রেস্ট দেওয়া দরকার আছে। রেস্ট আমার নিজের দরকার ছিল, যার জন্য তাই আমি দাঁড়িয়েছিলাম। বাদবাকি যখন আমি স্টিপ পাহাড়ে উঠছিলাম এই বাইকটা নিয়ে উইথ পিলিয়ন উইথ মানে লাগেজ, তখন আমার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি স্মুথলি উঠে গেছে, মানে মনেই হচ্ছে না যে কোনো মানে গাড়িটা খুব হ্যাসেল হচ্ছে, মানে গাড়িটা খুব পাওয়ার প্রডিউস করতে পারছে না। আমার একটু অংশে মানে মনে হয়নি, কখনো মনে হয়নি। তো সেই দিক থেকে গাড়ি খুব সুন্দর মানে পারফর্ম করেছিল আমার দার্জিলিংয়ে। তো এই দিক থেকে তোমাদের এটা প্লাস পয়েন্ট। আমি গাড়িতে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে এই গাড়িতে। তো 5 স্পিড হচ্ছে ফার্স্ট ডাউন আর 4 আপ, চারটেই ওপরে আছে। কিন্তু আমার মনে হয় কখনো কখনো আমি যখন লংয়ে আমি হাইওয়েতে রাইড করি তখন মনে হয় যে 6 স্পিড গিয়ার বক্স দিলে ভালো হতো, কারণ আমার এটা মনে হয়। কিন্তু এখনও পর্যন্ত সেমই 5 স্পিড গিয়ার বক্সই রেখেছে, বাদ বাকি কোনো ইস্যু নেই, কিন্তু মনে হয় যে 6 স্পিড গিয়ার বক্স দিলে ভালো হতো। পালসার 220-তে 90/90 17 ইঞ্চ ফ্রন্ট টায়ার দিয়েছে। আর পেছনে যদি বলতে হয়, পেছনে হচ্ছে 120/80 সেকশনের টায়ার দিয়েছে 17। তো এই দিক থেকে বলতে গেলে আমি মনে করি যে পালসার 220-তে একটু ওয়াইড টায়ার দেওয়া উচিত ছিল, কারণ আমি যখন কর্নারিং করতে যাই এই গাড়িটাতে তখন আমি একটুখানি কনফিডেন্স মানে আমার ব্রেক হয়, কারণ একটু মোটা টায়ার দিলে কি একটু লিন করে গাড়িটা চালানো যায়, বাদ বাকি আর কোনো প্রবলেম নেই। আর দুটো টায়ারই হচ্ছে টিউবলেস টায়ার। তো এখনও পর্যন্ত যে নতুন গাড়িটা লঞ্চ করেছে পালসার 220, সেইখানেও মানে টায়ার সেমই রেখেছে, কোনো চেঞ্জেস পালসার 220-তে করেনি। আর ব্রেকের দিক থেকে বলতে গেলে এখন নতুন যে গাড়িটা সেটা হচ্ছে সামনের মানে শুধু সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, আর তখন বাইব্রের ব্রেক ইউজ হতো। দেখো এখানে বাইব্রের লেখা আছে, পেছনেও তাই।
বাট এখন একটা অন্য কোম্পানি ব্রেক, গ্র্যামিকা বলে একটা কোম্পানি আছে, সেই গ্র্যামিকা কোম্পানির ব্রেক ইউজ করছে। তো এখন ব্রেকের যদি হয়, ব্রেক হচ্ছে তোমার সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেক ইউজ করছে, বাট পেছনে কোনো মানে এবিএস এখন নতুন যে গাড়িটা লঞ্চ করেছে সেখানে এবিএস দেয়নি। তো এইখান থেকে দেখতে গেলে পালসার 220 অনেকটাই পিছিয়ে রয়েছে, কারণ এখন 125 সিসি সেগমেন্টের গাড়িগুলোতেও দেখছি ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দিয়েছে। তো ব্রেকিং আমার অনেকটাই কম লাগে পালসার 220-তে, কারণ আমি যখনই মোটামুটি 80 to 90 ক্রুজ করি গাড়ি, তখন মনে হয় ব্রেক অনেকটাই কম আছে, অনেক দূর থেকে আমাকে কন্ট্রোল করতে হয় গাড়িটাকে দাঁড় করানোর জন্য। তো ব্রেকিংটা এখনও পর্যন্ত পালসারে এখনও ভালো দিচ্ছে না, আমি যতটুকু আমার ধারণা। তো ব্রেকিংয়ে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল, যেখানে এক্সট্রিম 125 যে গাড়িটা বার করেছে হিরো, সেইখানে তোমার দেখবে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দিয়েছে। তো এইখানে এখনও পর্যন্ত পালসার 220-তে কোনো ডুয়েল চ্যানেল এবিএস দেয়নি। আর পেছনে যে ব্রেকটা দিয়েছে সেখানে শুধু আরএলপি সেন্সার অ্যাড করে দিয়েছে, রিয়ার হুইল লিফট প্রোটেকশন ওটাতে কিছু কাজ করে না, শুধুমাত্র যখন যদি কোনো প্যানিক ব্রেক সিচুয়েশান হয় তখন তোমার রিয়ার হুইলটা উঠবে না, বাদ বাকি আর কিচ্ছু দেয়নি। সো ফ্রন্ট হুইল যে সাসপেনশনটা রয়েছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন দিয়েছে, আর রিয়ার হুইলে যে সাসপেনশনটা রয়েছে সেটা হচ্ছে 5-ওয়ে অ্যাডজাস্টেবল নাইট্রক্স সাসপেনশন দিয়েছে। তো এখানে বলতে গেলে আমাকে বলতে হবে যে ফ্রন্ট হুইলে ইউএসডি সাসপেনশন দেওয়া উচিত ছিল পালসার 220-তে, কারণ ইউএসডি সাসপেনশন এখন অনেক গাড়িতেই দিচ্ছে, কিন্তু পালসার 220-তে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট দেয়নি। নেক্সট যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে গাড়ির ভাইজার। সো গাড়িটা যখন 2007-এ লঞ্চ করেছে, তারপর থেকে এখনও পর্যন্ত 19 ইয়ার্স হয়ে গেছে, স্টিল সেম ভাইজার আছে, কিন্তু এই ভাইজার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই সেরকমভাবে। ভাইজার দেখতে খুব সুন্দর, কিন্তু ভাইজারের হচ্ছে মেন কমপ্লেন হচ্ছে গাড়ি যখনই আমি 75 থেকে 80-তে ক্রুজ করি তখন একটা উইয়ার্ড সাউন্ড আসে, যেটা খুবই একটা অকওয়ার্ড ফিল হয় আমার, আর মানে খুবই একটা বাজে সাউন্ড আসে ভাইজার থেকে। বাদ বাকি যেই তুমি 80 আবার ক্রস করে যাবে তখন কিন্তু আর এই সাউন্ডটা থাকে না। তো এই যে প্রবলেমটা যে বাজাজ 220-তে যে এখনও রয়েছে, স্টিল এখনও যে নতুন যে বাইকগুলো বেরোচ্ছে সেম প্রবলেম, বাইক মানে কোনো রকমভাবে প্রবলেমটাকে গেট রিড আপ করতে পারেনি কোম্পানি। এখনও যতই তুমি করো না কেন, নতুন হোক পুরনো হোক, আমার তো গাড়িতে মোটামুটি 10 বছর হতে চলছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ভাইজারের যে সাউন্ডটা এখনও পর্যন্ত আমি পাই। নতুন যখন ছিল তখনও ছিল, এখনও আছে, বাদ বাকি কোনো প্রবলেম নেই। আর তুমি এই যখন রাইড করবে হাইওয়েতে তখন কিন্তু পুরো উইন্ড ব্লাস্টটা তোমার এই ভাইজারের জন্য কেটে যাবে। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে পালসার 220-তে 165 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই কম। যদি সিঙ্গেল তোমরা রাইড করো তাহলে সিঙ্গেল রাইডে তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি ডাবলে রাইড করো মানে উইথ পিলিয়ন নিয়ে, উইথ লাগেজ নিয়ে, তখন কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই মানে কমে যায়। আর যখনই তোমরা স্পিড ব্রেকারে যাবে তখনই দেখবে তোমার এই ডবল স্ট্যান্ডটা টাচ হয়ে যায় স্পিড ব্রেকারে, তখন আমি খুব অকওয়ার্ড ফিল করি। তো আমার মনে হয় এদিক থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি দেওয়া উচিত ছিল পালসার 220-তে। তো এবার আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে মিটার কনসোল। এখন যে পালসার 220 যেটা লঞ্চ করেছে সেটা ডিজিটাল মিটার দিয়ে দিয়েছে গাড়িতে, কিন্তু আমার সামহাও মনে হয় যে এই অ্যানালগ মিটারটাই আমার বেস্ট লাগে, মানে অ্যানালগ আর ডিজিটাল কম্বিনেশনে। আর গাড়ি এখানে দেখো আমার স্পিডোমিটার দেখাচ্ছে 20,515 কিলোমিটার চলেছে। আর আমি একবার মিটার চেঞ্জ করেছিলাম, কারণ মিটারে কিছু সাইডের লাইটগুলো কেটে গেছিলো, যার জন্য পুরো মিটারটা আমি চেঞ্জ করে দিলাম। সেই মিটারে আমার গাড়ি চলেছিল অ্যারাউন্ড হচ্ছে 27,000 কিলোমিটার। তো টোটাল যদি অ্যাডিশান করি মোটামুটি 47,000 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি এই গাড়িটা। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমার এই ডিজিটাল অ্যানালগ মিটার কম্বিনেশনটাই ভালো লাগে। যখন এই তোমার যখন এই অ্যানালগ আর যখন এই নিডেলটা এরকম উপরে ওঠে না, একটা অ্যাড্রিনালিন রাশ ভেতর থেকে এটা ক্রিয়েট হয়, তো এটা আমার খুবই ভালো লাগে। এটা খুবই মানে খুব সুন্দর মানে ফিচার্সটা ছিল, কিন্তু বাজাজ এটা সরিয়ে দিয়ে খুবই আমার মনে হয় ভুল করেছে। এখন সব গাড়িতেই দেখবে সব ডিজিটাল মিটার দিয়ে দিচ্ছে বাজাজে, তো এনএসও সেম। তো এই ডিজিটাল অ্যানালগ কম্বিনেশনটা আমার বেস্ট লাগে। সো বাজাজ পালসার 220-তে নিচের যে প্রজেক্টর হেডল্যাম্পটা দেখতে পাচ্ছ, এই প্রজেক্টর হেডল্যাম্পটা যখন লঞ্চ করেছে তখনও সেম প্রজেক্টর হেডল্যাম্পই ছিল, এখনও আছে। আর ওপরেরটা হচ্ছে হ্যালোজেন বাল্ব। সো রাত্রিবেলা কিন্তু খুব ভালো ইলুমিনেট করে এই প্রজেক্টর হেডল্যাম্পটা।
আর এই তোমার এই হ্যালোজেন বাল্বটা খুব ভালো ইলুমিনেট করে। কিন্তু আমার মনে হয় যে এখন যে নতুন বাইকটা লঞ্চ করেছে সেখানে প্রজেক্টর হেডল্যাম্পের কালারটা কিন্তু হোয়াইট করা উচিত ছিল, যেখানে এন সিরিজের সব গাড়িতেই দেখবে তোমরা যে হোয়াইট কালারের লাইট দিচ্ছে বাদ বাকি। কিন্তু হ্যাঁ, লং রোডে যদি যাও তোমরা লং রাইড করো তাহলে কিন্তু তোমাদের একটা অক্সিলিয়ারি ফগ ল্যাম্প লাগিয়ে নেওয়া উচিত। কারণ এই ল্যাম্পটা আমার যখন আমি ইউজ করেছি এতদিন ধরে, আমার মনে হয় না এই প্রজেক্টর হেডল্যাম্পটা আর এই তোমার এই হ্যালোজেন হেডল্যাম্পটা তোমাদের কাছে সাফিসিয়েন্ট হবে হাই রোডে। কারণ যখন হাই রোডে যাবে তখন দেখবে তোমরা লাইটটা অনেকটাই কম পাবে, যার জন্য আমি এখানে দুটোই এইচজেজির ফগ লাইট লাগিয়েছি। মোটামুটি আমার সাফিসিয়েন্ট লাইট হয়ে যায়। আর আর ইন্ডিকেটার হচ্ছে তোমাদের এখন যে বাইকটা লঞ্চ করেছে সেখানে তোমাদের এলইডি ইন্ডিকেটার দিচ্ছে, তখন এরকম বাল্বওয়ালা ইন্ডিকেটার দিত, কিন্তু আমি এখানে ইন্ডিকেটারের যে বাল্বটা আছে সেটা এলইডিতে কনভার্ট করে দিয়েছি, তো আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এদিক থেকে দেখতে গেলে ইন্ডিকেটারটা খুবই হার্ডি, মোটামুটি গাড়ি যদি পড়েও যায় না ইন্ডিকেটারটা একদম বেঁকে যায় কিন্তু ভাঙে না। কিন্তু এখন যে ইন্ডিকেটারটা দিয়েছে খুবই পাতলা, সেই ইন্ডিকেটারটা ভেঙে যেতে পারে। তো আমি এখানে দেখো, সো এখানে সিমটেকের আমি লাগিয়েছি, মানে বাল্ব লাগিয়েছি, 4টেই সিমটেকের বাল্ব চেঞ্জ করেছি। সো নেক্সট যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এই গাড়িতে কোম্পানি ক্লেম করে 15 লিটারে, বাট আমি তোমাদের এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি 60 লিটার তোমাদের পেট্রোল চলে আসবে। যদি তোমরা একটু গাড়িটাকে শেক করে নাও পেট্রোল ভরানোর সময়, তাহলে 60 লিটার তোমাদের তেল ধরে যাবে। তো 15 লিটার যদি তোমরা ফুল ট্যাঙ্ক করো, মোটামুটি তোমাদের যদি 44 থেকে 45 কেএমপিএল মাইলেজ দিয়ে দেয় লং রোডে, তো তোমরা 675 কিলোমিটার গাড়িটা নিয়ে তোমরা চলে যেতে পারবে উইথাউট এনি রিফুয়েলিং। তো আমি এটুকুনি তোমাদের বলতে পারি। তো এই দিক থেকে অনেকটাই এগিয়ে আছে পালসার 220, কারণ ট্যাঙ্ক ক্যাপাসিটি অনেকটাই দিয়েছে, মানে অ্যাকর্ডিং টু মানে গাড়ি। তো সিটিং কমফোর্ট বলতে গেলে পুরো সিটিং পশ্চারটা খুবই সুন্দর। তোমরা যদি লং রাইড যাও 500 কিলোমিটার 600 কিলোমিটার রাইড যদি করো, তো তোমাদের কোনো ব্যাক পেন হবে না, কারণ খুবই একটা বেশি অ্যাগ্রেসিভ পজিশন নয়, পজিশনটা ঠিকঠাকই আছে, মানে হালকা এরোডাইনামিক রয়েছে যাতে হাওয়াটা না হয়ে গেল। বাদ বাকি কিন্তু সিটিং কমফোর্ট খুবই সুন্দর, আমার এটা পার্সোনালি আমি তোমাদের বলছি। তো সিটিং কমফোর্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এই গাড়িতে রাইডারের কমফোর্টটা তো আমি তোমাদের বললাম, এবার হচ্ছে পিলিয়ন যে কমফোর্ট, পিলিয়ন কমফোর্ট খুবই সুন্দর এই গাড়িটাতে। কারণ আমি পিলিয়ন কমফোর্টে মানে যাদের নিয়ে গেছি লং রাইডে তাদের কোনো অসুবিধা হয়নি। আর শুধু তাই না, তোমরা নর্মাল যে এখন বাইকগুলো বেরোচ্ছে দেখবে পেছনের সিটটা অনেকটাই উঁচু, যার জন্য পেছনে যে বাড়ির লোক মা বা বাবাকে তোমরা নিয়ে যেতে পারবে না সেই সব বাইকে। বাট এই বাইকটাতে সেরকম কোনো ব্যাপার নয়, এতে তুমি মাকে বা বাবাকে গাড়িতে বসিয়ে বা কোনো এজেড লোককে গাড়িতে বসিয়ে তুমি নিয়ে যেতেই পারবে যে কোনো জায়গায়। তো সেই দিক থেকে অ্যাডভান্টেজ আছে এই বাইকটাতে খুবই বেশি। যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে গাড়ির হ্যান্ডলিং নিয়ে তো কোনো কথাই হবে না এই বাইকটার, কারণ হ্যান্ডেলিং হচ্ছে জাস্ট অসাধারণ। ক্লিপ অন হ্যান্ডেল বার দিয়েছে দেখো, এখনও স্টিল ক্লিপ অন হ্যান্ডেল বারই দিচ্ছে পালসার 220 BS6 আর BS7 বাইকে। আর এই হ্যান্ডলিংয়ের মেন অ্যাডভান্টেজ কী বলো তো, মানে রাইডিং কমফোর্ট খুব সুন্দর। আর শুধু তাই না, তোমরা যে কোনো মানে জ্যাম বলো বা যে কোনো জায়গায় ছোট্ট করে কাট মেরে বেরিয়ে যেতে পারবে, যেগুলো আদার্স বাইক দেখেছি মানে বেরোতে পারে না হ্যান্ডলিংয়ের জন্য। অনেক বাইকে হ্যান্ডলিং একটু বড় হয় যার জন্য বেরোতে গেলে অসুবিধা হয়, কিন্তু এই বাইকে সেই ব্যাপারটা নেই, হ্যান্ডলিং কিন্তু খুব সুন্দর। ফ্রেন্ডস, আমি তোমাদের এখন আমার বিস্টের এক্সস্ট সাউন্ডটা তোমাদের দেখাচ্ছি। সো 47,000 কিলোমিটার অলরেডি চলে গেছে গাড়িটা, তো স্টিল এখনও সাউন্ডটা কীরকম আছে দেখে নাও। সো BS3-র যে মডেলটা আমি কিনেছিলাম তখন 2016-তে, তো আমার মনে হয় BS3 মডেলের মানে সাউন্ডটা খুবই বেশি, মানে খুব একটু মানে গ্রাউলিংটা মানে খুবই সুন্দর। কিন্তু এখন যে BS7-এর যে গাড়িটা আছে সেটাতে কী করেছে, ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেল অনেক বাড়িয়ে দিয়েছে BS3 থেকে, কিন্তু সাউন্ডটা একটু চেপে গেছে আমার মনে হয়। আর
বাদবাকি এখন যে বিএস সেভেনে যে মডেলটা পালসার 220-তে লঞ্চ করেছে সেটাতে কার্বোরেটর ভার্সান নয়, সেটা হচ্ছে এফআই ভার্সান। আর আমার বাইকটা হচ্ছে কার্বোরেটর ভার্সান ছিল, তখন কার্বোরেটর ভার্সান দিয়েই লঞ্চ করেছিল বাইকটা। আর তারপরে হচ্ছে বিএস সেভেনে যে গাড়িটা আছে রিফাইনমেন্ট লেভেল খুবই সুন্দর, ভাইব্রেশন অনেকটা কমিয়ে দিয়েছে সেদিক থেকে কিন্তু আমার মনে হয় যে বিএস থ্রির পাওয়ারটা একটু বেশিই ছিল, কারণ আমি এই গাড়িটা চালিয়েছি, অন্য গাড়িও চালিয়ে দেখিয়েছি, কিন্তু পাওয়ারটা আমার মানে বিএস থ্রিতে একটু সামহাও হলেও একটু বেশি রয়েছে। তো আমি এটা ফিল করেছি এটা চালিয়ে। আর বিএস থ্রি হচ্ছে পাওয়ারটা মানে পাওয়ারটা খুবই রয়েছে বিএস থ্রি থেকে। বলতে গেলে আমি সেরকমভাবে কোনো মডিফিকেশান করিনি, শুধু একটুখানি স্টিকারিং করেছি সামনের দিকটা। এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা লাগিয়েছি, ইউটিউব চ্যানেলের নেম। আর এখানে এভিজির একটা স্টিকার মেরেছি। আর পেছন দিকে দেখো আমি স্যাডেল স্টে আর মানে টপ র্যাকের জায়গা করেছি, যাতে আমি যখন লং রাইডে যাই তখন আমি যাতে ব্যাগগুলো ক্যারি করতে পারি, তার জন্য এটা করা। আমার কোনো টপ বক্স নেই, সেই তুলনায় দেখতে গেলে এই গাড়িটাতে তুমি যদি স্যাডেল স্টে পুরোপুরি করে নাও খুবই সুন্দর লাগবে দেখতে। আর এখানে যদি স্যাডেল ব্যাগ লাগিয়ে নাও, গাড়িটা খুবই ট্যুরিং, মানে তুমি ট্যুরিংও করতে পারবে এই গাড়িটা নিয়ে। এই গাড়িটা নিয়ে তোমরা সিটি রাইডও চালাতে পারবে, তো দুদিকেই তোমাদের হয়ে যাবে। সেদিক থেকে এই গাড়িটার অ্যাডভান্টেজও রয়েছে খুবই। বাদবাকি আমি সেরকম মডিফিকেশান কিছু করিনি, শুধু ফগ ল্যাম্প লাগিয়েছি অক্সিলিয়ারি। আর এখানে হ্যাজার্ড ফ্ল্যাশার লাগানো আছে আমার গাড়িতে। এই এখানে ফ্ল্যাশারের সুইচ, যখন আমি লং রাইডে যাই তখন এই ফ্ল্যাশারটা অন করেই যাই, যাতে পেছনের বড় গাড়ি আমাকে নোটিস করতে পারে যে কোনো একটা ছোটো গাড়ি সামনে যাচ্ছে, কারণ রাত্রিবেলা ওরা দেখতে পায় না সেরকমভাবে, যার জন্য এটা করা। জিনিস কি মানে আমি অনেক ভিডিও দেখেছি যে নেপালে এই বাইকটা কিন্তু খুবই মানে সেল রয়েছে, কারণ এই বাইকটা অনেক লোকই কেনে নেপালে, কারণ নেপালে তো খুবই অফরোডিং মানে আর খুবই পাহাড় স্টিপ মানে ক্লাইম্বিং রয়েছে, তো ওইখানে এই বাইকটা খুবই ইউজ হয় দেখেছি। আর নেপাল পিপলরা বেশি ইউজ করে, কারণ এই বাইকটা দেখেছি পাহাড়ে পারফরমেন্স হচ্ছে মারাত্মক, পাহাড়ে খুব সুন্দর পারফর্ম করে গাড়িটা, যার জন্য ওরা এই বাইকটাকে বেশি চয়েস করে, কারণ হ্যান্ডলিং ভালো, গাড়িটার পাওয়ার ভালো। হ্যাঁ, তো নেপালের মতো রাস্তাতে এই গাড়িটা বেশ ভালো মানে খুবই সুন্দর পারফর্ম করে, যার জন্য ওরা খুবই কেনে। তো আমি নিজেও দেখেছি পাহাড়ে চালিয়ে গাড়িটা মানে প্রচণ্ড সুন্দর পারফর্ম করেছে, তো সেই দিক থেকে কোনো ডাউট নেই আমার। আর একটা জিনিস কি, বিএস3 আমার এই বাইকটা হচ্ছে হাই রোডে যদি সিঙ্গেল রাইড করা যায় মোটামুটি 145 ক্রস করে যায়, কিছু কিছু আমি ভিডিও দেখেছি 147 পর্যন্ত ক্রস করে গেছে। কিন্তু এখন যে নতুন বাইকটা পালসার 220 যেটা রিলঞ্চ করেছে সেটাতে দেখলাম মোটামুটি 140-42 এরকম যাচ্ছে। ঠিক আছে, তো আমার বললাম না আমি তোমাদের যে BS3 পাওয়ারটা মানে একটু বেশি ছিল তখন। সো তোমরা যারা বাইক ওরিয়েন্টেড রয়েছো বা যারা বাইক লাভার তারা অবশ্যই জানবে যে এই বাইকটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছিল বাজাজ অল অফ আ সাডেন হচ্ছে 2022-এ। তো 2022-এ F250-কে লঞ্চ করার জন্য বাজাজ পালসার 220-কে ডিসকন্টিনিউ করে দিয়েছিল। আমি জানি না যে বাজাজের মধ্যে কী স্ট্র্যাটেজি কাজ করে, যদি তোমরা নতুন বাইক লঞ্চ করতেই চাও তাহলে এই বাইকটাকে রেখে দিয়ে অ্যাটলিস্ট তোমরা 250F-কে লঞ্চ করতে। কাস্টমার প্রেফারেন্স যেটা হতো সেটা কাস্টমার নিজে চয়েস করে নিত, যে কাস্টমার প্রেফারেন্স যেটা হতো সেটা কাস্টমার নিজে চয়েস করে নিত যে কোনটা মানে তার মানে চয়েস রয়েছে, যে যদি কেউ F250 কিনতে যায় তাহলে সে F250 কিনবে, যদি কেউ 220 কিনতে যায় তাহলে তার চয়েস হবে 220। কিন্তু এই গাড়িটাকে ডিসকন্টিনিউ করে আমার মনে হয় না ঠিক করেছিল, কারণ এই গাড়িটা প্রচণ্ড হাই ডিমান্ড ছিল। তো যাই হোক, তো অল অফ আ সাডেন দেখলাম যে ডিসকন্টিনিউ করে দিল, মানে 2023-এ আবার পাবলিক ডিমান্ডের জন্য, পাবলিকের এত হাই ডিমান্ড ছিল এই বাইকটাকে আবার রিলঞ্চ করতে ওরা বাধ্য হয়েছিল, কারণ F250-কে তখন মার্কেটে সেরকমভাবে লোক অ্যাকসেপ্ট করতে পারছিল না। হ্যাঁ, কিন্তু F250-র মানে ফিচার্স কিন্তু এর থেকে অনেক বেশি, শুধু তাই না পাওয়ারও বেশি, তো তার জন্য এই গাড়িটাকে ডিসকন্টিনিউ করে ওরা করেছিল। কিন্তু যাই হোক, মানে মানুষের মনের মধ্যে এই গাড়িটা একদম পুরো একটা লেজেন্ডারি হিসাবে মানে কনফার্ম হয়ে রয়েছে, মানুষ সবাই ভাবে এটাকে লেজেন্ডারি মেশিন, শুধু তাই না এর পারফরমেন্সের জন্য লোকে একে লেজেন্ডারি বলে। তো আমার মনে হয় না এটা ঠিক করেছিল। তো আবার বাজাজ তো 2023-এ এই গাড়িটাকে আবার রিলঞ্চ করেছিল, রিলঞ্চ করে নতুনত্ব সেরকম কিছু আপডেট দেয়নি, শুধুমাত্র স্টিকারিংগুলোকে চেঞ্জ করেছে। আর এখন দেখবে LED ইন্ডিকেটার দিচ্ছে, আর সেরকমভাবে কোনো আপডেটই দেয়নি বাজাজ। তো সেই দিক থেকে আমার মনে হয় এই গাড়িটাকে খুবই মানে এই গাড়িটার উপরে নাইনসাফি হচ্ছে, যদি হিন্দিতে বলা যায়
তো এই গাড়িটাকে আপডেট দেওয়া উচিত আমার মনে হয়। এত সুন্দর একটা গাড়ি আপডেট না দিলে তো লোক কেন কিনতে যাবে, তাই না? তো আর কিছু টাকা ইনভেস্ট করে লোক আরও ভালো গাড়িতে চলে যাবে। যেহেতু এই গাড়িটার দাম হচ্ছে 1,60,000 টাকা, তো 1,60,000 টাকা মনে হয় না আমার এই গাড়িটা ওয়ার্থ হবে কেনাটা এই সময়টা। কারণ এখন মার্কেটে অনেক ভালো ভালো গাড়ি চলে এসছে, অনেক ভালো ভালো গাড়িতে ফিচার্সও দিচ্ছে। তো কেন লোক এত ওল্ড একটা মডেল গাড়ি কিনবে? শুধু তাই না, গাড়িটাকে আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই বাইকটার মানে ইন্সপিরেশন আমার হলো কী করে। মানে আমি তোমাদের এইটাই শেয়ার করতে চাই। যখন আমি ছোট ছিলাম 2007-এ, তখন এই গাড়িটা লঞ্চ করেছিল। তো লঞ্চ করার আগে একটা অ্যাড দেখাতো, আগে নিকল রে হাম। তো তোমরা যারা বাইক লাভার আছো তারা অবশ্যই জানবে যে এই অ্যাডটা খুবই দিত। এই অ্যাডটা যখন হতো তখন হচ্ছে মানে কোনো ক্রিকেট খেলা বা কোনো কিছু হলে তখনই দেখতাম এই অ্যাডটা দিত। 4-5টা পালসার 220 মানে যাচ্ছে রোড দিয়ে, আর এই গানটা হচ্ছে আগে নিকল রে হাম। তো এই অ্যাডটা দেখে আমার খুব ভালো লেগে গেছিলো এই গাড়িটার। মানে তখন এই 2007-এ মানে এই স্পোর্টস বাইক মানে এক্সপেক্ট করাটা আমাদের কাছে অনেকটাই দূরে। মানে আমরা ভাবতেই পারতাম না আমাদের কাছে এরকম স্পোর্টস বাইক আমরা পাবো এই দামের মধ্যে। দামও কম ছিল তখন। তো এরকম একটা ভাইজার দেওয়া পুরো ফুল ফেয়ারিং একটা বাইক, তার মধ্যে প্রজেক্টর হেডল্যাম্প তো কোনো বাইকে ছিলই না। তো আমার এইটাই দেখে মানে পুরো ক্রাশ খেয়ে গেছিলাম এই গাড়িটার ওপরে, যে না আমি যদি মানে বড় হয়ে চাকরি বাকরি যখন করব তখন আমি যদি কোনো বাইক কিনি তাহলে আমার ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে এই বাইকটা। আর একটা বাইক ছিল হচ্ছে NS200 এর থেকে মাচ বেটার বাইক, এর থেকে পাওয়ারও বেশি। ওটা কিন্তু ন্যাকেড ভার্সন ছিল, আর এটা হচ্ছে স্পোর্টস। NS200 খুবই মানে ব্রুটাল ইঞ্জিন, মানে হাই রেভিং ইঞ্জিন ছিল। তাই আমি ভেবেছিলাম যদি এই দুটো গাড়ি আমার ফার্স্ট চয়েস থাকবে। তো যখন আমি শোরুমে কিনতে গেছিলাম তখন NS200 সামহাও মানে কোনো কারণের জন্য ওরা ডিসকন্টিনিউ করে রেখেছিল। তো আমি আস্ক করেছিলাম NS200 পাওয়া যাবে না, তখন ওরা বলছে না, ওরা ইঞ্জিনে কিছু মডিফিকেশান করবে, ইঞ্জিনে কিছু রিমডিফিকেশান করে আবার লঞ্চ করবে। কারণ NS200-এ প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রুটাল পাওয়ারের জন্য, আর ইঞ্জিন তো খুবই হাই রেভিং ছিল NS200। তো যাই হোক, তো আমি এইটা কিনেছিলাম 2016-তে। তো আমার মনে হয় না আমি ভুল চয়েস করেছি। এখনও পর্যন্ত আমি গাড়িটাকে মেনটেন করে রেখেছি, আর 10 বছর হতে চললো। আর আমি সব লং রাইডে এই গাড়িটা নিয়েই রাইড করি, তো আমার কোনো অংশে ল্যাগ ফিল করেনি। তো যাই হোক, তো আমার চয়েসটা খুবই ভালো ছিল সেদিক থেকে দেখতে গেলে। সো নাও লেটস কাম টু দ্য ভার্ডিক্ট। তো ভার্ডিক্টের দিক থেকে বলতে গেলে 2016-এ দাঁড়িয়ে 1,60,000 টাকা এক্সপেন্স করে আমার মনে হয় না এই গাড়িটা কেনাটা ঠিকঠাক হবে। কারণ এখন বাজারে অনেক ভালো ভালো গাড়ি চলে এসছে, আরও ভালো ভালো আপডেটও দিয়ে দিচ্ছে সেই সব গাড়িতে। 125 সেগমেন্টের গাড়িতে যেসব আপডেটগুলো দিচ্ছে, হিরো বলো অন্যান্য গাড়ি বলো, তো এই বাইকটাতে আপডেটই দেয়নি বাজাজ। এই বাইকটার দিকে কোনো খেয়ালই করছে না, জাস্ট এরকম রেখে দিয়েছে, শুধু স্টিকারিং চেঞ্জ করেছে, ইন্ডিকেটার চেঞ্জ করেছে। আর এদিকে ইঞ্জিনের যদি বলতে চাও তাহলে ইঞ্জিনে শুধু কার্বোরেটর থেকে FI সিস্টেম করেছে, আর কিচ্ছু চেঞ্জেস করেনি। না টায়ার চেঞ্জ করেছে, না সামনে USB পোর্ট দিয়েছে। এখানে প্রজেক্টর হেডল্যাম্পটা হোয়াইট দেওয়া উচিত ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই মানে মানে ইয়েলো কালারের লাইটই দিচ্ছে। এখানে হ্যালোজেন বাল্বই দিচ্ছে, কোনো চেঞ্জেস করেনি। আর এইটা তো আমি লাগিয়েছি বাবেল ভাইজারটা দেখতে ভালো লাগার জন্য। তো এইখান থেকে কোনো আপডেট দেয়নি। আর একটা জিনিস আমাদের তো বলাই হয়নি, এই মানে মিররটা কোনো কাজে লাগে না আমার মনে হয়। কারণ মিররটা আমি যখনই জ্বালিয়ে গেছি অ্যাডজাস্ট ঠিকঠাক করে অ্যাডজাস্ট না করতে পারলে ওই হাতটাই দেখা যায়, পুরো পোর্শনটা হাতটাই দেখা যায় আমার। পেছনে ভালো করে ভিজিবিলিটি হয় না এই মিররটা দিয়ে। আর এখানে ডিজিটাল কনসোল করে দিয়েছে। এখন ডিজিটাল কনসোলে গিয়ার ইন্ডিকেটর পর্যন্ত দেয়নি, এখন সব বাইকে গিয়ার ইন্ডিকেটর দিয়ে দিয়েছে। অনেক ফিচার্স দেয়নি বাজাজ এই গাড়িটাতে। তো আমার মনে হয় এই গাড়িটা কেনাটা ওয়ার্থ হবে না এই 2016-এ দাঁড়িয়ে। এবার অনেকে আছে যে গাড়িটার মধ্যে একটা ইমোশন জড়িয়ে রয়েছে, যেহেতু এত পুরোনো একটা বাইক, একটা লেজেন্ডারি মেশিন হিসেবে বলা হয়, সেই ইমোশনের দিক থেকে দেখতে গেলে লোক নিয়ে নেয়। কিন্তু আমি যদি এই গাড়িটা না কিনতাম 10 বছর আগে, কিন্তু আমি কখনও 1,60,000 টাকা দিয়ে গাড়িটা আমি কিনতাম না। আমি যদি কিনতাম তাহলে NS200 কিনতাম। NS200 এর থেকে মাছ বেটার গাড়ি, হাই রেভিং ইঞ্জিন, USB ফর্ক আছে, মানে পাওয়ারও ব্রুটাল, 150 ইজিলি ক্রস করে যায়। NS200 আমার খুবই ভালো লাগে। তো তাই না, আরও ভালো আছে, হন্ডা NX200 আছে, যেটা অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে পড়ে। এখন ভালো ভালো অ্যাডভেঞ্চার বাইকও লঞ্চ করেছে মার্কেটে। তো আমার মনে হয় না এই গাড়িটা কেনাটা ঠিকঠাক হবে। এবার কারোর পার্সোনাল চয়েস থাকতেই পারে যে না আমি কিনলে এই গাড়িটাই কিনবো, সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তর মধ্যেই পড়বে। কিন্তু অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন আমি কখনো এই বাইকটাতে যাব না।
তো যাই হোক, আশা করছি তোমাদের সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি, তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর এই ব্লগটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি আমি কিছু মিস করে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে যে এই গাড়িটা আমি কি মিস করেছি বলতে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই, রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ, টাটা।